হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। আর তোমরা জানো, তোমরা যারা অনার্স এবং তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের MN3 পেপার কিন্তু এই পেপারটাই আছে। এবারে তোমরা প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো দেখে নাও। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কের বিস্তার ও তার ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে উত্তরটা লিখবে দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসে খ্রিস্টীয় প্রথম 3 শতাব্দী এক বিশেষ গুরুত্ব বহন করে। এই সময়কালে রোমান সাম্রাজ্য এবং ভারতের মধ্যে এক অত্যন্ত লাভজনক ও ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি, প্লিনির বিবরণ এবং ভারতের বিভিন্ন স্থানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই বাণিজ্যের সমৃদ্ধির কথা জানা যায়। এবার প্রথম পয়েন্ট দেখো, বাণিজ্যের বিস্তার ও গতিপথ। খ্রিস্টীয় প্রথম শতকে গ্রিক নাবিক হিপ্পালাস কর্তৃক মৌসুমী বায়ুর গতি প্রকৃতির আবিষ্কার এই বাণিজ্যে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এর ফলে রোমান বণিকরা আরব সাগর পাড়ি দিয়ে সরাসরি ভারতের পশ্চিম উপকূলে পৌঁছাতে সক্ষম হয়, যা বাণিজ্যের সময় ও ঝুঁকি উভয়ই কমিয়ে দেয়। এই বাণিজ্য ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি যেমন ভিগুকচ্ছ, সোপারা, কল্যাণ এবং মালাবার উপকূলের মুজিরিস ও তন্ডি প্রধান ভূমিকা পালন করেছিল। অন্যদিকে পূর্ব উপকূলের আরিকামেডু এবং কাবেরীপত্তনম ছিল প্রধান কেন্দ্র। রোমান সাম্রাজ্যের চাহিদার উপর ভিত্তি করে এই বন্দরগুলি আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পণ্য সামগ্রী ও বাণিজ্যের প্রকৃতি। এই বাণিজ্যের প্রকৃতি ছিল মূলত ভারতের অনুকূলে। ভারত থেকে রোমে রপ্তানি করা হতো বিলাসদ্রব্য। এর মধ্যে প্রধান ছিল গোলমরিচ, যা রোমে এতটাই জনপ্রিয় ছিল যে তার নামই হয়ে গিয়েছিল জবনপ্রিয়। এছাড়া এলাচ, দারুচিনি, মসলিন, রেশম, মুক্তো, হাতির দাঁত, সুগন্ধি কাঠ এবং নীল প্রচুর পরিমাণে রপ্তানি হতো। রোমান নারীদের মধ্যে ভারতীয় মসলিন ও রেশমের ব্যাপক চাহিদা ছিল। বিপরীতে রোম থেকে ভারতে আমদানি করা পণ্যের তালিকা ছিল সংক্ষিপ্ত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রবাল, মদ, কাঁচের তৈরি সামগ্রী এবং সোনা ও রূপার মুদ্রা। পরের পয়েন্ট হচ্ছে দেখো, অর্থনৈতিক ফলাফল। রোমান স্বর্ণের শোধ। রোম ভারত বাণিজ্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফলাফল ছিল ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি। রোমানরা ভারতীয় পণ্যের বিনিময়ে প্রচুর পরিমাণে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রদান করত। দক্ষিণ ভারতের প্রাপ্ত হাজার হাজার রোমান স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা এর প্রমাণ দেয়। রোমান ঐতিহাসিক প্লিনি আক্ষেপ করে বলেছিলেন যে বিলাসদ্রব্য ক্রয়ের জন্য রোমান সাম্রাজ্য থেকে প্রতি বছর প্রায় 55 মিলিয়ন সেস্টারেস পরিমাণ অর্থ ভারতে চলে যাচ্ছে। এই বাণিজ্য ভারতে ব্যালেন্স অফ পেমেন্ট বা বাণিজ্যিক ভারসাম্যকে অত্যন্ত শক্তিশালী করেছিল এবং বণিক শ্রেণী ও কারিগরদের হাতে প্রচুর সম্পদ পুঞ্জীভূত হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে দেখো, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব এখানে কি বলা হচ্ছে দেখো, বাণিজ্যের হাত ধরে সাংস্কৃতিক আদান প্রদানও ঘটেছিল। ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র, বিশেষ করে দাক্ষিণাত্যের জবন বা রোমান বণিকদের বসতি গড়ে উঠেছিল। দেখো, তামিল সঙ্গম সাহিত্যে জবনদের জাহাজ, তাদের প্রহরীদের উপস্থিতি এবং তাদের আনা মদের উল্লেখ পাওয়া যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, আরিকা মেডুতে খনন কার্যের ফলে রোমান মৃৎপাত্র, ইতালীয় ধাঁচের স্থাপত্য এবং কাঁচের পুঁতির সন্ধান মিলেছে।
যা দুই সভ্যতার ঘনিষ্ঠ মেলামেশার ইঙ্গিত দেয়। এছাড়াও কুষাণ আমলে গান্ধার শিল্পকলায় গ্রিক রোমান প্রভাব পরিলক্ষিত হয়। তারপরে কি বলা হচ্ছে উপসংহারে দেখো, পরিশেষে বলা যায় খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য কেবল পণ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এক গভীর সংযোগ স্থাপন করেছিল। যদিও 3য় শতকের পর রোম সাম্রাজ্যের পতন এবং বাণিজ্যের গতিপথ পরিবর্তনের ফলে এই সম্পর্কের অবনতি ঘটে, তবুও ভারতের ইতিহাসে এই পর্বটি অর্থনৈতিক সমৃদ্ধি ও বিশ্বায়নের এক উজ্জ্বল অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। এবারে আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণ সম্রাট কনিষ্ক এক অবিস্মরণীয় নাম। 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন এবং ঐতিহাসিকদের মতে এই সময় থেকেই বিখ্যাত শকাব্দ এর সূচনা হয়। তিনি কেবল এক দিগ্বিজয়ী বীর ছিলেন না, শিল্প সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে তার খ্যাতি ছিল জগৎজোড়া। তার রাজত্বকালে রাজনৈতিক ঐক্য এবং সাংস্কৃতিক উৎকর্ষের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল, যার জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেছেন। তারপর দেখো রাজনৈতিক কৃতিত্ব ও সাম্রাজ্য বিস্তার। কনিষ্ক ছিলেন একজন সুদক্ষ সমন্বয়ক। তার প্রথম ও প্রধান কৃতিত্ব হল এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। সিংহাসনে আরোহণের পর তিনি ভারতের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাম্রাজ্য বিস্তারে মন দেয়। কলহনের রাজতরঙ্গিনী অনুসারে তিনি কাশ্মীর জয় করেছিলেন এবং সেখানে কনিষ্কপুর নামে এক নগরী স্থাপন করেন। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক লিপি থেকে প্রমাণিত হয় যে তিনি পূর্ব ভারত বা মগধ পর্যন্ত অভিযান চালিয়েছিলেন এবং সেখান থেকে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষকে তার রাজধানীতে নিয়ে আসেন। তার সাম্রাজ্য পশ্চিমে খোরাসন থেকে পূর্বে বিহার এবং উত্তরে খোটান থেকে দক্ষিণে কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতের বাইরে মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার কনিষ্কের অন্যতম সেরা রাজনৈতিক কৃতিত্ব। চীনের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সংঘাত হয়। চীনা সেনাপতি প্যান চাওয়ের কাছে প্রথমে পরাজিত হলেও পরবর্তীকালে তিনি কাসগড়, ইয়ারখন্দ ও খোটান জয় করতে সক্ষম হয়। আর এই বিজয়ের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান রুট সিল্ক রুট এর ওপর কুষাণদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যা সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। তার রাজধানী পুরুষপুর, বর্তমানে পেশোয়ার এবং মথুরা ছিল এই বিশাল সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু। পরের পয়েন্ট হচ্ছে ধর্মনীতি ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। সম্রাট অশোকের মতো কনিষ্কও প্রথম জীবনে যুদ্ধবাজ থাকলেও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং এই ধর্মের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেন। তার আমলেই বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়। তার সবচেয়ে বড় ধর্মীয় কৃতিত্ব হল কাশ্মীরের কুণ্ডলবন বিহারে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান। প্রায় 500 বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত এই সম্মেলনে যোগ দেয়। এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুই স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে যায় এবং কনিষ্ক মহাযান মতবাদের পৃষ্ঠপোষকতা করেন। তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়া, চীন, তিব্বত ও জাপানে ছড়িয়ে পড়ে। তবে বৌদ্ধ হলেও তিনি ছিলেন পর ধর্মের সহিষ্ণু। তার মুদ্রায় বুদ্ধের পাশাপাশি গ্রিক দেবতা হেলিয়স, পারসিক দেবতা মিউরো এবং হিন্দু দেবতা ওহস বা শিবের প্রতিকৃতি তার উদার ধর্মনীতির প্রমাণ দেয়। এবার পয়েন্ট হচ্ছে দেখো সাহিত্য ও বিদ্যানুরাগ। কনিষ্কের রাজসভা ছিল তৎকালীন ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত ও গুণীজনদের মিলনক্ষেত্র। তিনি বিক্রমাদিত্যের মতো গুণীজনদের সমাদর করতেন। তার রাজসভার প্রধান অলঙ্কার ছিলেন মহাকবি অশ্বঘোষ, যিনি বুদ্ধচরিত, সুন্দরানন্দ ও সারিপুত্র প্রকরণের মতো কালজয়ী সংস্কৃত কাব্য রচনা করেন। এছাড়া আপেক্ষিকতাবাদের জনক ও মহান দার্শনিক নাগার্জুন, আয়ুর্বেদ শাস্ত্রের প্রবাদপ্রতিম চিকিৎসক চরক এবং বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র ও পার্শ্ব তার রাজসভা অলঙ্কিত করেন। কনিষ্কের আমলেই প্রাকৃত ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষা
বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের বাহন হিসাবে স্বীকৃতি পায়। তারপরে শিল্পকলা ও স্থাপত্য। কনিষ্কের রাজত্বকালে ভারতীয় শিল্পকলায় এক নবযুগের সূচনা করে। এই সময় দুটি স্বতন্ত্র শিল্পরীতির বিকাশ ঘটে, গান্ধার শিল্প ও মথুরা শিল্প। গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধার শিল্পরীতির উদ্ভব হয়। এই রীতির প্রধান বৈশিষ্ট্য ছিল বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি নির্মাণ, যেখানে বুদ্ধকে গ্রিক দেবতা অ্যাপেলোর মতো দৈহিক গঠন ও পোশাক পরিহিতা অবস্থায় দেখানো হতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাশাপাশি মথুরাকে কেন্দ্র করে সম্পূর্ণ ভারতীয় রীতিতে মথুরা শিল্পের বিকাশ ঘটে। কনিষ্কের স্থাপত্য শিল্পেও আগ্রহী ছিলেন। পেশোয়ায় তিনি একটি বিশাল স্তূপ ও বিহার নির্মাণ করেছিলেন, যা পর্যটকদের বিস্ময় উদ্বেগ করত। তারপরে উপসংহার, পরিশেষে বলা যায় কনিষ্ক কেবল তরবারির জোরেই বিশাল সাম্রাজ্য শাসন করেননি, তিনি পাগড়া উদারতা দিয়ে এক সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তিনি একধারে ছিলেন গ্রিক, রোমান, পার্সিক ও ভারতীয় সংস্কৃতির সেতুবন্ধনকারী। তার রাজত্বকালেই ভারত আন্তর্জাতিক আঙিনায় এক বিশেষ মর্যাদা লাভ করে। তার রাজনৈতিক শক্তি ও সংস্কৃতির গরিমা বিচারে কুষাণ সম্রাট কনিষ্ক ভারতীয় প্রাচীন ভারতের ইতিহাসে এক ধ্রুবতারা হিসাবে বিরাজমান। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।